সুপ্রভাত। অরণ্যের দিশা সাহিত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে অরণ্যের দিশার গল্প উপন্যাস শুনতে থাকুন। কলমে ও কণ্ঠে আমি রিঙ্কু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্বরচিত ছোট গল্প। বলছি বটে গল্প, আসলে এটা কোনো গল্প নয়। এ কাহিনী কদিন আগেই সকলের সামনে ঘটে যাওয়া এক নিদারুণ যন্ত্রণার দলিল। আমার লেখা গল্পই বলুন আর উপন্যাসই বলুন, প্রতিটি কাহিনী কখনো না কখনো সমাজের কোথাও না কোথাও ঘটে যাওয়া এক একটি জীবন্ত ঘটনা, যা আমাকে ভীষণভাবে নাড়া দেয়, ভাবিয়ে অস্থির করে তোলে। আজকের এ কাহিনীও আমার অনেক রাতের ঘুম কেড়েছে, ব্যথা দূর করেছে আমার হৃদয়কে। এ ঘটনা আমার মতোই গভীরভাবে নাড়িয়ে দিয়েছে সকল কন্যা সন্তানের পিতা মাতা ও পরিজনদের। আসুন শুনে নিই আজকের গল্প আতঙ্ক। অফিস থেকে বাড়ি ফেরার পথে এ মাসের অবশিষ্ট মুদি বাজারটা সেরে নেন দেবদুলাল। এমনিতে বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধ্যা ঘোর হয়ে যায়। আজকে আরও একটু দেরি হয়ে যাবে। এখনই ভর সন্ধ্যা। বাজারের ব্যাগ নিয়ে রিকশায় চেপে বসলেন তিনি। তার প্রতিদিনের বাধা রিকশা। এত টোটোর মাঝেও রিকশায় চলাফেরা করতে ভালো লাগে তার। মোটর সাইকেল চালানো বন্ধ হয়ে গেছে অনেক দিন। বড় একটা পথ দুর্ঘটনার পর থেকে মেয়ে আর তাকে মোটর সাইকেল চালাতে দেয় না, কান্নাকাটি করে বন্ধ করিয়েছে। মেয়ে অন্বেষা ভয় পায়, পাছে মায়ের মতো বাবাও তাকে একলা ফেলে অসময়ে পালিয়ে যান। সাইকেল চালাতে এখন আর ইচ্ছে করে না দেবদুলালের। তাই প্রতিদিন এই বলাইয়ের রিকশাতেই যাওয়া আসা করেন। বলাই গায়ে একটু দুর্বল, ফলে খুব আস্তে রিকশা চালায়। এতে দেবদুলালের কোনো আপত্তি নেই। এমন কোনো তাড়াহুড়ো নেই তার সংসারে যে 2-10 মিনিট দেরিতে পৌঁছলে দক্ষ যজ্ঞ বাঁধবে। তার বাপ বেটির ছোট্ট সংসারে হুটোপুটির কোনো জায়গা নেই। হরির মাকে নিয়ে অন্বেষার সুন্দর করে গুছিয়ে রাখা পরিপাটি সংসার। কোনো কাজে তাড়াহুড়ো করলে বরং বকা খেতে হয় মেয়ের কাছে। আর পথে আজকাল এত দুর্ঘটনা হচ্ছে যে ঠেলাঠেলি না করে আস্তে সুস্তে চলাই ভালো। আর একটা কারণেও দেবদুলাল রিকশায় যাবেন। তার শহরটাকে প্রতিদিন ভালো করে দেখতে দেখতে বাড়ি ফেরেন তিনি। তাই আজও ধীরে সুস্থেই বাড়ি ফিরছেন। বলাইয়ের রিকশার চাকা শহীদ সূর্যসেন রোড থেকে নেমে কাত্তায়নীর গলিতে পড়তেই চক্রবর্তী মেশবাড়ির সামনে একটা চিৎকার চেঁচামেচি, কিছু মানুষের হাতে বাঁশ লাঠি নিয়ে ছোটাছুটি চোখে পড়ে। আর একটু এগোতেই দেবদুলালের চোখ দুটো ছানা বড়ার মতো বড় ও গোল আকার নিয়ে স্থির হয়ে যায়। দেবদুলালের একটা শারীরিক দোষ আছে। ট্রেনে বাসের সিটে বসলেই আচমকা ঝিমুনি আসে। আর তন্দ্রা আসার সঙ্গে সঙ্গে ছোট ছোট স্বপ্নদের আনাগোনা শুরু হয়। তার এখন মনে হলো রিকশায় বসে ঘুমিয়ে পড়েননি তো? সামনে যা দেখছেন তা হয়তো ঝিমুনির দুঃস্বপ্ন। তিনি ডান হাতের চেটো দিয়ে চোখ দুটোকে একবার ভালো করে রগড়ে নিলেন। না, দৃশ্যের কোনো পরিবর্তন হলো না, অদৃশ্যও হলো না। এবার কেঁপে উঠলেন দেবদুলাল। এ পাড়ায় একটা সুইমিং পুল, একাধিক চিকিৎসকের চেম্বার, সংবাদ মাধ্যমের কার্যালয়, নানা বেসরকারি দপ্তর, কম্পিউটার সেন্টার ও একাধিক বহুতল বাড়ি থাকায় ভোর থেকে স্থানীয় ও বাইরের মানুষের আনাগোনা শুরু হয়।
রাত পর্যন্ত রাস্তায় জনসমাগম থাকে। সেই পথিকের পদচারণে ব্যস্ত পথের মাঝে একই দৃশ্য ঘটে চলেছে। এত মানুষের সামনেই একটা 22-23 বছরের যুবক নির্বিকার চিত্তে ধারালো ছুরি দিয়ে জবাই করা মাংস কাটার মতো ঘন ঘন কোপ বসাচ্ছে হাঁস মুরগি নয়, গরু ছাগল নয়, একটা জ্যান্ত মানুষের গায়ে। একটি 20-22 বছরের মেয়ে ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীরে রাস্তার ওপরে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে কি করুণ আরতিতে প্রাণের ভিক্ষা চাইছে। তার শরীরের কাঁচা তরল রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। ছেলেটার এক হাতে ধারালো ছুরি, অন্য হাতে একটা আগ্নেয়াস্ত্র। ফলে বাঁশ লাঠি হাতে ছুটে আসা ক্ষুব্ধ জনতার এহেন নারকীয় দৃশ্যের নীরব দর্শক হওয়া ছাড়া অন্য উপায় নেই। ওই আগ্নেয়াস্ত্রের মুখোমুখি হয়ে কে অকালে নিজের মূল্যবান প্রাণটা হারাবে? কয়েক মুহূর্তের ঘটনা, একটা ছুটন্ত জীবন এসে আশ্রে পড়ল মৃত্যুর পদতলে। একটা মানুষ রূপান্তরিত হলো দানবে, নাকি দানবের গায়ে মানুষের চামড়া ছিল? ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে তার অভিঘাতে দেবদুলাল ক্ষণিকের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। যখন বুঝতে পারলেন কি করা উচিত, আগ্নেয়াস্ত্রের পরোয়া না করেই দৌড়ে গেলেন আততায়ীকে ধরতে। ততক্ষণে অপরাধীও বুঝতে পেরে গেল এবার গা ঢাকা দেবার পালা। নিমেষে ছুটে পালিয়ে গেল পাশের প্রাচীর টপকে। তাড়াহুড়োয় হাত থেকে খসে পড়ল পিস্তলটা। খবর পেয়ে গাড়ি ভর্তি পুলিশ এসে ঘিরে ফেলল জায়গাটা। ততক্ষণে প্রাণ শক্তি নিঃশেষিত। একজন রুমাল চাপা দিয়ে তুলে নিলেন আগ্নেয়াস্ত্রটা। আর তক্ষুনি জানা গেল কত বড় প্রহসনের শিকার উপস্থিত সকল জনতা। পিস্তলটা একটা খেলনা পিস্তল, যার ভয়ে রক্ষা করা গেল না একটি বিপন্ন প্রাণ। নিথর দেহটি ধরাধরি করে তুলে দেওয়া হলো পুলিশ ভ্যানে হাসপাতালের উদ্দেশ্যে। গভীর অরণ্যে শিকার হতে থাকা বন্য পশুর থেকেও অসহায় মনে হলো এই সময়টাকে দেবদুলালের। দৃশ্যগুলো বুকের ফ্রেমে বাঁধিয়ে নিয়ে পুনরায় রিকশায় উঠে আসতে আসতে তার কানে ভেসে এলো অনেক শব্দ। চক্রবর্তী মেজবাড়িতে 6 মাস আছে মেয়েটি। মালদা জেলায় বাড়ি মেয়েটির। পড়তে এসেছে এখানকার গার্লস কলেজে। গুঞ্জন থেকে ভেসে এলো হয়তো ওদের মধ্যে প্রণয়ের সম্পর্ক। চমকে উঠলেন দেবদুলাল। বলাই রিকশার প্যাডেলে পা দিল। দেবদুলালের মাথায় ভিড় করে এলো হাজার সম্ভাব্য প্রশ্ন উত্তর। ওরা কি দুজন দুজনকে ভালোবাসতো? এখন হয়তো কোনো কারণে একজনকে আরেকজনের ভালো লাগছে না। হয়তো মেয়েটি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও ছেলেটার ঘোর আপত্তি। ছেলেটা এই প্রত্যাখ্যান কিছুতেই হজম করতে পারছে না। তাই মেয়েটির নিয়তি হয়ে উন্মাদের মতো ছুটে এসেছে অত দূর থেকেই। মনুষ্যত্ব থেকে দানবত্বে উত্তীর্ণ হয়েছে। কিন্তু যে কারণেই হোক, যত যন্ত্রণাই থাকুক, মানুষ কি করে দানব হয়ে যেতে পারে? নাকি দানবত্ব আগে থেকে সুপ্ত ছিল ওর অন্তরে, প্রয়োজনে যা জাগ্রত হয়েছে। কতটা ঘৃণায়, কতটা যন্ত্রণায়, কতটা প্রতিহিংসায়, কতটা বিকারগ্রস্ত হলে একটা মানুষ আর একটা মানুষকে এমন নির্মমভাবে হত্যা করতে পারে। ছেলেটা জীবনের একটা অংশকেই মূল জীবন ভেবে বসল। তার এমন পশুত্বে তাকে ঘিরে থাকা মানুষগুলোর কি অবস্থা হবে, এই সমাজের ওপর কি প্রভাব পড়বে, তার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা,
এদের অবস্থা কেমন হবে, বিশেষ করে ওর বাকি জীবনের কি পরিণতি হবে, একবারও কি এ প্রশ্নগুলো ওর বিবেককে বিধ্বস্ত করেনি, জর্জরিত করেনি ওর ভালো আত্মাটাকে? নাকি সব প্রশ্ন উত্তর প্রতিহিংসার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তক্ষুনি? একটা মানুষকে তার নিজের মতো করে বাঁচতে দিল না সে, অথচ এই মানুষটার সঙ্গে এক সময় না জানি কত অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে। আদরে আহ্লাদে তৃপ্ত হয়েছে দুটি হৃদয়, একে অন্যকে উচ্চারণ করে পড়ে শুনিয়েছে প্রতিশ্রুতি লম্বা ফর্দ। দুজনে মিলে তৈরি করেছে কোনো স্বর্গীয় আবেশ। আজ কোনো কারণে হয়তো সে সকল প্রতিশ্রুতির খেলাপ করেছে মেয়েটি। এমনও হতে পারে ছেলেটাই তার প্রতিশ্রুতি ভাঙতে শুরু করেছিল, তাই সরে আসতে চেয়েছে মেয়েটি, বাঁচতে চেয়েছে নিজের মতো করে। কারণ যাই হোক না কেন, সমাজের জন্য এ এক সর্বনাশের ইশারা। রিকশার প্যাডেলের প্রতি পাকের সঙ্গে ঘুরছে দেবদুলালের মাথাটাও। সেই কত বছর আগের সব ঘটনা আবার জীবন্ত হয়ে ভেসে উঠছে তার চোখের সামনে। দেবদুলাল তখন পড়া শেষ করে চাকরির চেষ্টায় হন্যে হয়ে ঘুরছেন। সরকারি চাকরি পেতেই হবে, বৈশাখীর ভালোবাসার মর্যাদা দিতেই হবে, চাকরি পেয়ে ঘরে আনতে হবে তাকে। বৈশাখীর পূর্ণ ভালোবাসার ছোঁয়ায় জীবনটাকে চিনতে শিখেছেন দেবদুলাল, নইলে তো সে ভবঘুরে হতে চেয়েছিল। ছোট্টবেলায় খেলার সময় মিছিমিছি বউ সাজা সাথী বৈশাখী তার বুদ্ধির নিপুণতা দিয়ে একটু একটু করে নিজের আঁচলে গুছিয়ে নিয়েছে গাড়ি দুর্ঘটনায় চলে যাওয়া দেবদুলালের বাবা মায়ের ফেলে যাওয়া গৃহস্থালী বিষয়াশয় গয়নাগাটি। সেই বৈশাখী একদিন প্রবল কাল বৈশাখী রূপ ধারণ করে গুড়িয়ে দিয়েছে দেবদুলালের হৃদয়ের সংসার। এক বন্ধুর হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে দেবদুলালের জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে চিরতরে। আশ্রয় নিয়েছে এক পুলিশ অফিসার স্বামীর বুকে। ব্যথা, বেদনা, অপমান আর ব্যর্থতার গ্লানিতে নিজে পাগল হয়ে গেছেন দেবদুলাল, কিন্তু ভুলেও কখনো বৈশাখীর প্রতারণার প্রতিহিংসায় জ্বলে ওঠেনি তার অন্তরাত্মা। লজ্জায় নিজে মুখ লুকিয়েছেন হিমালয়ের কোলে। দীর্ঘদিন সেখানে কাটিয়ে ধাতস্থ হয়ে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। চাকরি পেয়েই দেখিয়েছেন, বৈশাখীকে নয় নিজেকে। যে বৈশাখী তাকে এত স্বপ্ন দেখিয়েছে, ভালোবাসার আশ্বাস দিয়েছে, ভরসা দিয়েছে, আবার বুকে ছুরি বসিয়ে চলে গেছে। সেই বৈশাখীকে তিনি ঘৃণা করেছেন, পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য জীব মনে হয়েছে তাকে। কিন্তু বৈশাখীর ক্ষতি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তিনি। তাদের সময়ে কেউ বোধহয় পারত না। যাকে একবার ভালোবাসা যায় তাকে আঘাত করা যায় কোনো দিন? ভালোবেসে বা ভালোবাসার অভিনয় করে কেউ ছেড়ে যেতে চায়, এটাই তো নিজের কাছে চরম লজ্জার। আর কোনো দিন ওই মুখটার মুখোমুখি পড়ে গেলে কেমন লাগবে ভেবেই তো লজ্জা। তার মধ্যে প্রতিহিংসার এমন দাউ দাউ আগুন কোথায়? বলায় রিকশার গতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলেছে দেবদুলালের মনের ভেতরের অস্থিরতাটা। ঝড় তুলে দিয়েছে সে। সেই আতঙ্কে কাঁপছে দেবদুলালের সমস্ত মন। তার অন্বেষার এখন এমনই বয়স, বড় চাপা স্বভাবের মেয়ে সে। চুপচাপ থাকতেই বেশি ভালোবাসে। আসলে ছোটবেলায় মা চলে যাবার পর ওকে তেমন করে সঙ্গ দেবার মানুষই ছিল না কেউ।
কাজের মাসির কাছে রেখে এদিক ওদিকে অফিসে ছুটতে হয়েছে নিজেকে। অন্বেষার বাহ্যিক চাহিদা মেটানোর চিন্তাতে কেটে গেছে সময়। তাই তো মেয়েটা আস্তে আস্তে একেবারে চুপচাপ হয়ে গেছে। নিজের মনের কথা খুলে বলার জায়গা পায়নি সে। বড় হতে হতে মহিলাবিহীন ছন্ন ছাড়া এলোমেলো সংসারের হাল তুলে নিয়েছে নিজের কাঁধে। সংসারের সব খেয়াল রাখে সে, কিন্তু মুখের টু শব্দটি নেই। এমএসসি প্রথম বর্ষ এবার। শিক্ষিকা হবার ইচ্ছে। এই ইচ্ছেটাও হয়তো নিজের হৃদয়ের শূন্যতা থেকে জন্মেছে। বাবা হয়ে দেবদুলাল তার মেয়ের অন্তরের সকল শূন্যতা দূর করতে পারেননি। এই আফসোস দেবদুলাল সব সময় অনুভব করেন। তাই আজ এই নৃশংস ঘটনাটা দেখার পর ভেতরটা আতঙ্কে এমন অস্থির হচ্ছে। অন্বেষার জীবনেও কেউ যদি এসে থাকে, সে কেমন? সেও কি ওদের মনের একটু এদিক ওদিক হলে এমন হিংস্র হয়ে উঠবে? আর ভাবতে পারেন না তিনি। এখনই বাড়ি গিয়ে মেয়েকে কাছে টেনে নিয়ে বসতে হবে, বোঝাতে হবে কাছে আসতে চাওয়া মানুষগুলোর মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার আগে তাকে যেন ভালো করে পরখ করে নেয়, যেন ভুল করে কোনো মানব আকার ধারণকারী নররাক্ষসকে কাছে টেনে না নেয়। অতি সাবধান। একবার কোনো অমানুষের সংস্পর্শে চলে এলে তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর আজ তাই প্রকাশ্য রাস্তাতেই প্রকাশ পেয়েছে। নিজের সংস্পর্শে থাকা মানুষগুলোর আর কিছু না থাক, মানবিকতা, মনুষ্যত্ব বোধ থাকা বড় প্রয়োজন। যেন আপেক্ষিক হার জিতে সে মানুষই থাকে, কোনো কারণেই দানব না হয়ে ওঠে। যে কোনো আঘাতেই নিজের মনুষ্যত্ব না হারানোই তো প্রকৃত মানুষের ধর্ম। এমন মানুষের সাহচর্যেই যেন অন্বেষাদের জীবন কাটে, আর অন্বেষারাও যেন মানুষকে মানুষ থাকতে সাহায্য করে, দানবত্বে ঠেলে না দেয়। হাজার দুশ্চিন্তায় মনের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে বাড়ির গেটে এসে পৌঁছান দেবদুলাল। রিকশা থেকে নামতে গিয়ে মাথার মধ্যে একটা চক্কর দিয়ে ওঠে। হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেন দেবদুলাল। বাজারের ব্যাগটা নিয়ে গেট খুলে বারান্দার দিকে এগিয়ে যায় বলাই। কাঁপা কাঁপা পায়ে বলাইয়ের সঙ্গে এগিয়ে চলেন দেবদুলাল। বাড়িতে হরির মা তখনও কাজ করছে। বলাইয়ের ডাকে তাড়াতাড়ি বেরিয়ে এসে বারান্দার দরজা খুলে দেয় সে। কোনো রকমের সিঁড়ি ভেঙে বারান্দায় উঠে একটা চেয়ারে ধপ করে বসে পড়েন দেবদুলাল। দরদর করে সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছে তার। জড়ানো গলায় তিনি দুবার ডাক দেন মেয়েকে, অন্বেষা, অন্বেষা। তার কণ্ঠস্বর শুনে চমকে ওঠে হরির মা। দাদাবাবু, আপনার শরীর খারাপ লাগছে? একটু জল খান বলে ছুটে গিয়ে এক গ্লাস জল নিয়ে আসে। জলটা দিয়ে বলে, অন্বেষা মা তো 5টার সময় বেরিয়ে গেছে। কোথায় গেছে? যেন কোনো বাক্য নয়, একটা আর্তনাদ বেরিয়ে এলো দেবদুলালের কণ্ঠ থেকে। আজ তো তিতলি দিদিমণির জন্মদিন, সেখানে গেছে। বলে গেছে বাবা অফিস থেকে ফিরলে তুমি তাড়াতাড়ি চাটা করে দিও। বাবাকে আবার বেরোতে হবে, পিসিমণির বাড়ি যাবেন বাবা। রাতে আমাকে নিয়ে একসাথে ফিরবেন। দেবদুলালের মনে পড়ল আজ অন্বেষার বান্ধবী তিতলির জন্মদিন। রাতে তার সঙ্গে বাড়ি ফিরবে অন্বেষা। তারও নিমন্ত্রণ ছিল, কিন্তু রাতে বৃদ্ধা দিদি বিশেষ কারণে ডেকেছেন তাকে। দিদির বাড়ি থেকে ফেরার সময় অন্বেষাকে নিয়ে ফিরতে হবে। এই মুহূর্তে অন্বেষাকে না দেখতে পেলে বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অন্বেষা পথ চেয়ে থাকবে তার, কিন্তু রাতে মেয়েকে নিয়ে একা ফেরার উপায় আর রাখলো এ শহরটা। অথচ 2 ঘন্টা আগে পর্যন্ত এ শহর তার স্বপ্নের শহর, তার গর্বের শহর ছিল।
কোথা থেকে এক অভিশাপ এসে কলুষিত করে দিল মাতৃসম শহরটাকে, যেখানে দিনরাত ঘরের মেয়ে বউরা বুক উঁচিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারত। কোনো দানব কেন, একটা বিড়াল পর্যন্ত তাদের গায়ে নখের আঁচড় কাটার দুঃসাহস দেখায়নি কোনো দিন। এ শহর মায়ের মতো আগলে রেখেছে তার প্রতিটি নাগরিককে। দেবদুলালের জন্ম শহর এটা। এ শহরেরই এ পথে ও পথে তার শৈশব, তার যৌবন পরিপূর্ণ পুষ্টিতে দিন কাটিয়েছে। আর তার এই বার্ধক্যের সুখ দুঃখের সাথীও এই শহর, তার বড় নিকট আত্মীয় এ শহর। তার বুকের ওপরে আজ একই পৈশাচিকতা। এই মুহূর্তে অন্বেষার কণ্ঠস্বর শুনতেই হবে, বলতে হবে এক্ষুনি বাড়ি ফিরে আসতে। কিন্তু এক্ষুনি আসতে গেলে যদি ওই দানবটার সামনে পড়ে যায়, যদি দানবটা ওকেও... না 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 না, পকেট হাতড়ে যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা বের করেন দেবদুলাল। কল করতে গিয়ে দেখেন চার্জ শেষ হয়ে সুইচ অফ হয়ে গেছে কখন। না, দরকারের সময়ে দরকারি জিনিসগুলো দায়িত্বে অবহেলা দেখায়। বিড়বিড় করতে করতে তিনি উঠে কোনো রকমে নিজের ঘরে চলে যান ফোন চার্জে বসাতে। কিছুক্ষণ আগের কয়েকটা মিনিট কিছুতেই ভুলতে পারছেন না দেবদুলাল। কিছু নারকীয় দৃশ্য তার চোখের সামনে এখনো তেমনই চলমান। একটা চকচকে ধারালো ভোজালি, একটা নির্বিকার মুখমণ্ডল, আর সেই মুখের সামনে রাস্তায় পড়ে ছটফট করা পূর্ণ হলুদ সূর্যমুখীর মতো একটা যুবতী শরীর। সেই শরীর ঘিরে লাল টকটকে গরম তাজা রক্তের বন্যা। ওই রক্তের স্রোতের সঙ্গে ছিটকে বেরিয়ে যাচ্ছে ঝলমলে এক প্রাণবায়ু। আবার মাথাটা ঝিমঝিম করছে দেবদুলালের। চোখে নেমে আসছে গাঢ় অন্ধকার। কানের মধ্যে আঘাত করছে একটা ক্ষীণ যন্ত্রণা কাতর স্বর। দেবদুলাল মাথা ঝাঁকিয়ে যতই ফেলে দিতে চাইছেন দৃশ্যগুলো, কিন্তু অদ্ভুতভাবে স্থির হয়ে আছে, কিছুতেই এক বিন্দুও নড়ছে না। আরও প্রকট হয়ে উঠছে ওই সূর্যমুখীর মতো সুন্দর মুখখানা, ক্রমেই অন্বেষার মুখ হয়ে উঠছে। অন্বেষা, তার একমাত্র সম্বল, তার একমাত্র আনন্দ, তার প্রাণ শক্তি। ভীষণ অসহায় লাগছে দেবদুলালের। তার এ প্রিয় মানুষটার ভবিষ্যৎ জীবন যাপনের জন্য যে নির্মল বাতাসটুকু লাগবে, নিজের চোখে তাতে আজ এক বিষাক্ত ছোবল পড়তে দেখলেন দেবদুলাল। যে ছোবলের বিষ বিষাক্ত করবে অন্বেষাদের সাহস বায়ুকে।